মূলত আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এদের সঙ্গে আমাদের যেটা বিশাল সীমান্ত রয়েছে। তো সেই সীমান্তের এপারে জামাত, আমরা এটা দেখলাম যে প্রায় সবগুলো সিটে সীমান্তের এপারে জামাত, আর অপর পারে সবগুলো সিটে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। সোশ্যাল মিডিয়া এই ধরনের একটি একটা কার্ড আসছে। তো এখানে মূল ব্যাপারটা হলো যে আমরা এই দুটো সীমান্তেই পরস্পর বিরোধী একটা মতামত পাশাপাশি দাঁড়িয়ে আছি। সীমান্তে কিন্তু প্রচুর বিরোধ হয়। আমাদের সীমান্ত কেন্দ্রিক অন্তত পক্ষে না হলেও 10 থেকে 15 লাখ বা আরও বেশি গরিব মানুষ আছে। এর মধ্যে প্রান্তিক ভিক্ষুক আছে যারা ভারতে ভিক্ষা করে সারাদিন ভিক্ষা করে বাংলাদেশে চলে আসে। আবার ভারতের কিছু ভিক্ষুক আছে সারাদিন ওই বাংলাদেশে ভিক্ষা করে ভারতে চলে যায়। অনেকে ওই দেখা গেল সারাদিন বসে 5 কেজি চিনি চোরা কারবারি করছে, ওটা দিয়ে হয়তো সে 1000 টাকা লাভ করছে। এরকম অন্তত 10 লাখ লোক আছে। এগুলো নিয়ে সীমান্তের বিজিবি এবং বিএসএফ এদের মধ্যে প্রতিনিয়ত পতাকা বৈঠক হয়, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি হয়। এবং এই জায়গাগুলো করে কি সীমান্তের দুই পারের যারা লোকজন আছে তাদের মধ্যে যদি মানে স্বাভাবিক সহনশীলতা থাকে তাহলে সমস্যাগুলো বোঝাপড়া হয়। কিন্তু দুই পাশে যখন উগ্রতা চলে আসে তখন ওই বাহিনীগুলো করে কি তাদের জনগণের পক্ষে ওইটা আরও হানাহানির পর্যায়ে চলে যায়। তো সেক্ষেত্রে ওইরকম একটা পর্যায়ে আমরা চলে আসছি যেখানে সীমান্তের দুই পাড়েই পরস্পর মানে সমঝোতার পরিবর্তে উগ্রবাদী লোকজন, বাংলাদেশের উগ্রবাদী লোকজন, ওদের উগ্রবাদী লোকজন, তারা মুখোমুখি। এরপরে সরকার, এখন পশ্চিমবঙ্গে যে সরকার আসছে, আসামে যে সরকার আসছে, ত্রিপুরাতে যে সরকার আসছে, তারা চাচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক খারাপ থাকুক। বাংলাদেশের সঙ্গে তাদের যদি সীমান্তে খুব সম্পর্ক খারাপ থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের একটা দাম থাকে এবং ওখানে একটা বিশেষ শ্রেণীর ভোটার, বিশেষ করে দেখবেন যে সংখ্যালঘু ভোটাররা যারা আছে বাংলাদেশে বা যে বিশ্বের যে কোনো দেশে হয়, এই সংখ্যালঘু ভোটারদেরকে যত বেশি দৌড়ের উপর রাখা যায় তত বেশি রাজনৈতিকভাবে ফায়দা লুটতে পারে। এখন কলকাতাতে যারা হয়েছে তাদের একটা টার্গেট থাকবে যে কোনো মূল্যে মুসলমানদেরকে সেখানে দৌড়ের উপর রাখা, এবং সেই কাজ তারা গত কয়েকদিনে কিন্তু মারাত্মকভাবে করছে। আর ওরা চাচ্ছে যে বাংলাদেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হোক। এর মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে অ্যালার্ট করেছেন। ওদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেই ফেলছেন যে পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো সেগুলো আমরা সিল করে দেব। তো এই অবস্থার মধ্যে যে পররাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি গেলেন এবং যাওয়ার সময় আমরা যত আশা করলাম যে তিনি হয়তো ফিরে আসবেন, আসার সময় অনেকগুলো মানে যাকে বলে আশ্বাস নিয়ে আসবেন, তো সেগুলো হলো না। তিনি যখন সেখানে গেলেন তার আগে পিছে একদিন বা দুদিন আগে যেটা হলো, এক নম্বরে হলো যেটা ওদের একটা জয়েন্ট ওরা একটা নৌবাহিনীর মহড়া করলো বঙ্গোপসাগরে 11টা রাষ্ট্রকে নিয়ে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের নাই। আর এটা তো করলো না, এরপরে আবার একটা ভারতীয় নৌবাহিনীর একটা বড় যুদ্ধজাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে চলে আসছে। উই ডোন্ট নো কেন সেই জিনিসগুলো, এই সব মিলে সব একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করছে। এরপরে উনি ওখান থেকে চলে আসলেন, এসে কোনো কথা নাই বার্তা নেই, তিনি চলে গেলেন চীনে, এবং চীন থেকেও ঠিক ওইরকম ভালো কিছু একটা আসলো এরকম আমরা বোঝা যাচ্ছে না। তারপরে আবার চলে গেলেন তিনি আমেরিকাতে। আমেরিকা থেকে উনি আসতে না আসতেই দেখা গেল যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলো, এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হলো, এবং সেখানে এমইউ হতে পারতো। মানে পাকিস্তানের আমি যেটা যতটুকু আমি বুঝি রাজনীতি, আমার কাছে মনে হয় পাকিস্তানের সাথে আমাদের অর্থমন্ত্রী, ওদের অর্থমন্ত্রী আমাদের অর্থমন্ত্রী, ওদের ফরেন মিনিস্টার আমাদের ফরেন মিনিস্টার, এই বিষয়গুলো প্রোটোকল হতে পারে, কথাবার্তা হতে পারে, এমনকি আমাদের প্রাইম মিনিস্টার ওদের প্রাইম মিনিস্টার হতে পারে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে সম্পর্ক থাকতে পারে? কারণ হলো আমাদের কোনো সীমান্ত নেই। এবং এখানে যেই প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেটা হলো যেগুলো এইভাবে পত্রিকা আসে না, সেটা পাকিস্তান অফিসিয়ালি জানিয়েছে যে ওখানে যেগুলো বিচ্ছিন্নতাবাদী অনেকগুলো টেরোরিস্ট গ্রুপ আছে, যেটা ওদের বেশ কয়েকটা প্রদেশে, যেখানে আফগান মুজাহিদদের যেটা এখন লেটের যেটা টিটিপি, তেহরিকে তালিবান মানে পাকিস্তান, তো এদের যে বিরাট জঙ্গি গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 35 জন ওখানে গ্রেপ্তার হয়েছে পাকিস্তানে। এবং তার প্রেক্ষিতে আমাদের এখানে বিভিন্ন
মানে খবর যেখানে বাংলাদেশে আসছে, যেগুলো এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না, আবার আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে বেশ কয়েকটি বাহিনীতে এগুলো নিয়ে কিন্তু মানে হয়েছে যে অমুক অমুক বাহিনীতে টিটিপির লোকজন আছে। এখন ওই সমস্ত বিষয় অর্থাৎ জঙ্গিবাদ নিয়ে যদি আলোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে থাকে, আমি মনে করি এখানে একটা বিরাট অ্যালার্মিং আমাদের জন্য আগামী দিনে। এবং এখানে আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো গত 2 বছরে আমাদের মধ্যে কিন্তু একটা কথা চালু হয়েছিল। সেটা হলো যে ইউনূস সরকারের উপর ভর করেছে একটা ওই ইসলামিক গুপ্ত সংগঠন, এটা জামাত না কিন্তু, ওটাকে যেন কি বলে, কি একটা যেন আমার হিজবুত তাহরির। তো হিজবুত তাহরির এবং আমরা অনেকগুলো ফেজ আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি, যারা হিজবুত তাহরির লোক তাদেরকে জামাত বলে চালিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জামাতের মধ্যে তারা গুপ্তভাবে ঢুকে গিয়েছিল। অনেকগুলো লোক হিজবুত তাহরির কিন্তু বিএনপির মধ্যে ঢুকে গেছিল প্রশাসনের সময় বড় বড় জায়গাতে। এই যে একটা বিরাট শক্তি, হিজবুত তাহরির একটা বিরাট শক্তি, এটি কিন্তু এই গত 2.5 মাসে আবার তারা চুপ হয়ে গেছে, মানে তাদের কাউকে ফেজে চেনা যাচ্ছে না। তো যখন একটা বড় হঠাৎ মাঠে আসলো একটা রয়্যাল বেঙ্গল টাইগার বা বড় একটা বিষধর গোকরা সাপ হঠাৎ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেছে, আমরা কোনো মানুষ কিন্তু স্বস্তিতে ঘুমাতে পারবো না। তদ্রূপ এখন এই যে গত 2 বছর 2.5 বছর আমাদের রাজনীতিতে যে একটা উত্থান পতন হয়েছে, তার মধ্যে আমরা অনেকগুলো মুখ দেখেছি, সেই মুখগুলো অত্যন্ত পাওয়ারফুল, ওয়েল ট্রেন্ড, এগুলো এখন কাউকে দেখা যাচ্ছে না।